রাজনীতির মঞ্চে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত হলো বিদায়ের সময়। কারণ তখন আর ক্ষমতার ভয় থাকে না, মুখের তালাও খুলে যায়। যে কথা ক্ষমতায় থাকতে বলা যায় না, সেটা বেরিয়ে আসে বিদায়ের পরে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে, কিন্তু সম্মানের পাতায় না বিতর্কের পাতায় সেটি এখনো নির্ধারিত হয়নি। বরং যত দিন যাচ্ছে ততই নতুন নতুন প্রশ্ন জন্ম নিচ্ছে। অভিযোগ, গোপন চুক্তি, অধ্যাদেশ আর হঠাৎ উঠে আসা এক রহস্যময় শব্দ, ডিপ স্টেট। মনে হচ্ছে আমরা এতদিন সরকার দেখেছি, কিন্তু গল্পের অদৃশ্য চরিত্রগুলোকে দেখিনি। এখন প্রশ্ন, কার নাচের পুতুল ছিলেন ডক্টর ইউনূস? অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, তাও মাস পেরিয়ে গেছে, কিন্তু বিতর্ক যেন বিদায়ের কাগজে সই করতে রাজি নয়। ১.৫ বছরের একটি সরকার এত সমালোচিত হবে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন নজির খুঁজতে গেলে ইতিহাসবিদদের হয়তো আলাদা গবেষণা করতে হবে। কারণ সমালোচনা শুধু বিরোধী রাজনীতির ভাষায় সীমাবদ্ধ ছিল না। অভিযোগ উঠেছে প্রশাসনের ভেতর থেকে, সুশীল সমাজ থেকে, এমনকি সরকারের ঘনিষ্ঠদের মুখ থেকেও। সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ আর ফিসফিস করে বলেনি, খোলাখুলিভাবে বলতে শুরু করেছিল। কে কতটা ক্ষমতার অপব্যবহার করেছেন সেটাই যেন রাজনৈতিক আলাপের নতুন বিষয় হয়ে দাঁড়ায়। প্রতিদিন অভিযোগের তালিকা লম্বা হয়েছে, আর সরকারের নৈতিক অবস্থান ছোট হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় নৈতিক বৈধতা, সেটা ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। এরই মধ্যে আসে অধ্যাদেশ বিতর্ক। ১৩৩টি অধ্যাদেশ, সংখ্যাটা শুনলেই বোঝা যায় আইন তৈরির তাড়াহুড়ো কতটা ছিল। সংসদবিহীন সময়ে অধ্যাদেশ জারি নতুন কিছু নয়, কিন্তু প্রশ্ন উঠেছে উদ্দেশ্য নিয়ে। কোনটা জনস্বার্থে আর কোনটা ক্ষমতার কাঠামো বদলানোর জন্য, এই হিসাব কষতে গিয়ে বিশেষজ্ঞদের কপালে ভাঁজ পড়েছে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন কিছু সিদ্ধান্ত ছিল অপ্রয়োজনীয় আর কিছু ছিল অযাচিত। অর্থাৎ আইন তৈরি হয়েছে, কিন্তু আস্থার ভিত্তি তৈরি হয়নি। রাজনীতিতে আস্থা হারানো মানে নদীর বাঁধে চির ধরানো। বাইরে থেকে কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে পানি ঢুকতে থাকে। অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল। বিদেশি চুক্তি নিয়ে গোপনীয়তা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদায়ের আগে করা সমঝোতা, এই সন্দেহকে আরও ঘনীভূত করে। আশ্চর্যের বিষয় হলো, যারা একসময় সরকারের নীতিগত সমর্থক ছিলেন তারাই পরে প্রশ্ন তুলতে শুরু করেন। থিঙ্ক ট্যাঙ্কগুলো প্রকাশ্যে সমালোচনায় নামলে বোঝা যায় বাতাসের দিক বদলাচ্ছে। ঠিক তখনই এবার স্বাধীনতা দিবসে এক রাজনৈতিক বিস্ফোরণ ঘটে। সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য যেন শান্ত পানিতে নিক্ষিপ্ত পাথর, তরঙ্গ ছড়িয়ে পড়ে সারা দেশে। তিনি দাবি করেন সরকারের শুরুতেই শক্তিশালী এক ডিপ স্টেট অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার প্রস্তাব দিয়েছিল। শর্ত ছিল কিছু রাজনৈতিক বাস্তবতা নিয়ন্ত্রণে রাখতে হবে, বিশেষ করে নির্বাচনকে এমনভাবে সাজাতে হবে যাতে নির্দিষ্ট শক্তিগুলো সুবিধা পায়। এই বক্তব্য রাজনীতির পর্দা হঠাৎ সরিয়ে দেয়। কারণ রাজনীতিতে অভিযোগ নতুন নয়, কিন্তু ভেতরের মানুষ যখন ভেতরের কথাই বলে, তখন গল্প আর গল্প থাকে না, ইতিহাসের উপকরণ হয়ে যায়। আসিফ মাহমুদ পরে ব্যাখ্যা দিলেও রহস্য ঘনীভূত হয়, কমে না। তিনি নাম বলেননি, কিন্তু ইঙ্গিত রেখে গেছেন। আর রাজনীতিতে ইঙ্গিত কখনো কখনো ঘোষণার চেয়েও শক্তিশালী। ডিপ স্টেট শব্দটা শুনতে রহস্যময়, কিন্তু ধারণাটা পুরনো। রাষ্ট্রের দৃশ্যমান ক্ষমতার বাইরে থাকা প্রভাবশালী শক্তিগুলোর সমষ্টিকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়। নির্বাচিত সরকার আসে যায়, কিন্তু কিছু শক্তি স্থায়ী থাকে, নীতি নির্ধারণে প্রভাব ফেলে, ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তুরস্কে এর উৎপত্তি, পরে যুক্তরাষ্ট্র সহ বিশ্ব রাজনীতিতে এটি আলোচিত ধারণা হয়ে ওঠে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই শব্দটিকে নতুন রাজনৈতিক অস্ত্রে পরিণত করেন। তিনি দাবি করেছিলেন নির্বাচিত সরকারের বাইরে এক অদৃশ্য কাঠামো আমেরিকার নীতি নিয়ন্ত্রণ করে। ক্ষমতায় এসেই নির্বাহী আদেশের বন্যা বইয়ে তিনি সেই কাঠামো ভাঙার চেষ্টা করেছিলেন। যদিও বাস্তবে কতটা সফল হয়েছেন তা বিতর্কিত, কিন্তু একটি বিষয় স্পষ্ট,
ডিপ স্টেট ধারণা এখন বিশ্ব রাজনীতির আলোচনার স্থায়ী অংশ। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধারণা নতুনভাবে আলোচনায় আসে অন্তর্বর্তী সরকারের সময়। সরকার ক্ষমতা নেওয়ার পর আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমা প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক রূপান্তর সব জায়গায় বিদেশি পরামর্শ দৃশ্যমান হয়ে ওঠে। ফলে প্রশ্ন ওঠে, সিদ্ধান্তগুলো কতটা স্থানীয় বাস্তবতা থেকে এসেছে আর কতটা বাহ্যিক চাপ থেকে। আসিফ মাহমুদ দাবি করেছিলেন সরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল গণতন্ত্রের স্বার্থে, কিন্তু বাস্তব ঘটনা প্রবাহ অন্য গল্প বলে। প্রথম 10 মাসে নির্বাচন নিয়ে সরকারের অনীহা ছিল প্রকাশ্য। সংস্কারের কথা বলা হচ্ছিল, নির্বাচন যেন দূরের কোনো বিষয়। উপদেষ্টাদের বক্তব্যে বারবার দীর্ঘমেয়াদী ক্ষমতার ইঙ্গিত পাওয়া যায়। এমনকি প্রধান উপদেষ্টার বক্তব্যেও দীর্ঘ সময় দায়িত্বে থাকার আকাঙ্ক্ষা ফুটে উঠেছিল। রাজনীতির একটি অলিখিত নিয়ম আছে, ক্ষমতা কখনো শূন্যস্থান পছন্দ করে না। জনগণ যখন নির্বাচনের দাবি জোরালো করতে শুরু করে, তখন পরিস্থিতি বদলাতে বাধ্য হয় সরকার। রাজনৈতিক চাপ, অর্থনৈতিক সংকট এবং জন অসন্তোষ মিলিয়ে এমন এক বাস্তবতা তৈরি হয় যেখানে নির্বাচন ছাড়া আর কোনো সম্মানজনক প্রস্থান পথ খোলা রাখেনি। এই সময় দেশের অর্থনীতি টালমাটাল, মুদ্রাস্ফীতি মানুষের ক্রয় ক্ষমতাকে গ্রাস করে, বেকারত্ব বাড়ে, চাঁদাবাজি এবং মব সন্ত্রাস জনজীবন অস্থির করে তোলে। অথচ সরকারের মনোযোগ ছিল নীতিগত পরীক্ষা নিরীক্ষায়। জনগণের দৃষ্টিতে এটি হয়ে ওঠে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক প্রশাসন, যেখানে নীতির ভাষা ছিল কিন্তু মানুষের স্বস্তি ছিল না। ধীরে ধীরে অভিযোগ উঠতে থাকে, সরকারের ভেতরেই একটি শক্তিশালী অংশ নির্বাচন বিলম্বিত করতে চাইছিল। নানা কৌশল, রাজনৈতিক উত্তেজনা, সামাজিক অস্থিরতা সবকিছুকে ব্যবহার করা হচ্ছিল সময় বাড়ানোর হাতিয়ার হিসেবে। অভিযোগগুলো অস্বীকার করা যায়নি, প্রতিবাদও খুব একটা শোনা যায়নি। নীরবতা কখনো কখনো স্বীকারোক্তির মতো শোনায়। এ সময় সরকারের কিছু সিদ্ধান্ত আরও বিতর্ক বাড়ায়। আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, বন্দর ব্যবস্থাপনা, অর্থনৈতিক সংস্কার, আন্তর্জাতিক চুক্তি সবকিছু মিলিয়ে একটি ধারণা তৈরি হয় যে রাষ্ট্রীয় অগ্রাধিকারের চেয়ে অন্য কোনো এজেন্ডা বেশি গুরুত্ব পাচ্ছে। জনগণের চোখে তখন সরকার আর নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং কোনো বৃহত্তর খেলায় অংশগ্রহণকারী। এই জায়গায় এসে প্রশ্নটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়, ডক্টর ইউনূস কি সত্যিই সিদ্ধান্তের কেন্দ্রে ছিলেন, নাকি বৃহত্তর শক্তির কৌশলে পরিচালিত এক প্রতীকী নেতৃত্ব? ইতিহাসে এমন উদাহরণ কিন্তু কম নয়, যেখানে ব্যক্তি বড় ছিল কিন্তু ক্ষমতার নিয়ন্ত্রণ ছিল অন্যত্র। মঞ্চে নায়ক দাঁড়িয়ে থাকেন কিন্তু নাটকের স্ক্রিপ্ট লেখা হয় পর্দার আড়ালে। বাংলার আরেকটি প্রবাদ আছে, নাচতে না জানলে উঠান বাঁকা। কিন্তু এখানে উল্টো প্রশ্ন উঠছে, উঠান কি সত্যিই বাঁকা ছিল, নাকি নাচের তালই অন্য কোথাও থেকে নির্ধারণ হচ্ছিল? অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে মনে হয় সিদ্ধান্তগুলো অনেক সময় একই দিকে ঝুঁকেছে, যেদিকে আন্তর্জাতিক ও অদৃশ্য শক্তির স্বার্থ মিলেছে। তাই আজ সবচেয়ে বড় প্রয়োজন দোষারোপ নয়, সত্য অনুসন্ধান। কে কোথায় অর্থ পাচার করেছে, কে নির্বাচন প্রভাবিত করতে চেয়েছে, কারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল, এই প্রশ্নগুলোর উত্তর বের হলে হয়তো ডিপ স্টেট রহস্যের জট খুলবে। গণতন্ত্র শুধু ভোটের মাধ্যমে টিকে থাকে না, সত্য উদ্ঘাটনের সাহসের উপরও দাঁড়িয়ে থাকে। শেষ পর্যন্ত ইতিহাসের আদালত খুব ধীর কিন্তু নির্মম। সময় সব পর্দা সরিয়ে দেয়, তখন ব্যক্তি নয়, সিদ্ধান্তই বিচার পায়। অন্তর্বর্তী সরকারের ঘটনাপ্রবাহ আমাদের সেই পুরনো শিক্ষা আবার মনে করিয়ে দেয়। রাষ্ট্র পরিচালনা শুধু সৎ উদ্দেশ্যে হয় না, প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের আস্থা। কারণ জনগণ যখন বিশ্বাস হারায়, তখন ক্ষমতা থাকে কিন্তু বৈধতা থাকে না। আর বৈধতা ছাড়া ক্ষমতা ঠিক পুতুল নাচের মতো, নড়াচড়া আছে, প্রাণ নেই। এই কারণেই আজ প্রশ্ন উঠছে, ইতিহাস কি ডক্টর ইউনূসকে একজন সংস্কারক হিসেবে মনে রাখবে, নাকি সময়ের মঞ্চে দাঁড়িয়ে থাকা এক নাচের পুতুল হিসেবে?